হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। ঝুমঝুম বৃষ্টি দমকা হাওয়ার বেগে বড্ড বেসামাল হয়ে পড়তে লাগল। ঠিক যেমন নতুন প্রেমে পড়ার পর কপোতকপতিদের মন বেসামাল হয়ে পড়ে। হৈমি ঝুলছে ঝুলছে তার আধখোলা শাড়িটাও। চারদিক থেকে শীতল স্পর্শের ঝাপটা এসে ছুঁয়ে দিচ্ছে ওকে। শরীর হিম হয়ে মরা মানুষদের মতো অবস্থা। ঠোঁটচোরা ভীষণ রকম কাঁপছে। কাঁপতে কাঁপতেই রুদ্রর হাতে মাথা ঠেকাল হৈমি। ঠোঁট নাড়িয়ে ব্যর্থ কণ্ঠে বলল, আমার শাড়ি খুলে যাচ্ছে, আমার খুব শীত লাগছে, আজ আমার জীবন সম্মান দুটোই আপনার হাতে। হৈমির নাস্তানাবুদ কণ্ঠ কর্ণপাত হতেই বিস্মিত চোখে তাকাল রুদ্র। এমন একটি দৃশ্য দেখল যে আকস্মাৎ তার বলিষ্ঠ দেহের সর্বশক্তি নিঃশেষ হয়ে শ্বাস রোধ হয়ে আসল। নাক দিয়ে বেরুল উত্তপ্ত নিঃশ্বাস, কান দিয়ে নির্গত হল উষ্ণ হাওয়া। অনুভব করল তার পুরুষালী চিত্ত ক্রমান্বয়ে চঞ্চল হয়ে উঠছে। যে অনুভূতিটা ইতিপূর্বে কখনোই অনুভব করেনি সে ভুল হয়ে গেল, বিরাট বড় ভুল। যে হাত হৈমির দখলে সে হাত ওঠানোর চেষ্টা করে অপর হাত বাড়িয়েও হৈমির হাত ধরে একটানে ছাদের এপাশে আনল। অর্ধেক শাড়ি রেলিংয়ের ওপারেই রয়ে গেল। থরথর করে কাঁপতে কাঁপতে রেলিংয়ে হেলান দিয়ে বসল হৈমি। মাথা তার নিচের দিকে, তার অর্ধেক শরীর উন্মুক্ত। একজন প্রাপ্ত বয়স্ক যুবক পুরুষের পুরুষালী চিত্তচঞ্চল করার জন্য একটি অর্ধনগ্ন বৃষ্টিস্নাত কিশোরী শরীরই যথেষ্ট। রুদ্ররও ব্যতিক্রম হয়নি। হৈমি সূচনার শাড়ি পরেছে, তাই ব্লাউজটাও সূচনার মাপের ফলশ্রুতিতে হৈমির শরীরে তা বেশ ঢোলাঢালা হয়েছিল। শাড়ির আড়ালে সেটুকু বোঝা না গেলেও শাড়িবিহীন স্পষ্ট হয়ে উঠল। ব্লাউজের ফাঁকফোকর দিয়ে বক্ষবন্ধনীতে দৃষ্টি পড়তেই দম আটকে এল। হন্তদন্ত করে শাড়ির আঁচল টেনে আনল রুদ্র। চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে হৈমির উদর থেকে বুক অবধি পেঁচিয়ে দিয়ে বিড়বিড় করে বকতে বকতে ছাদ থেকে নিচে নেমে গেল। এরপর খুব বেশি সময় অতিবাহিত হল না। ছাতা মাথায় সূচনা এলো ছাদে। ভয়কাতুরে কণ্ঠে ছুটে এসে হৈমির কাঁধ স্পর্শ করল সে। বলল, হৈমি, এই হৈমি, কি হয়েছে তোমার? হৈমির থেকে সাড়া পেল না। মেয়েটা সাড়া দেওয়ার অবস্থাতে নেই। সে শুধু আলগোছে নিজের দেহটা ছেড়ে দিল। সূচনা ভয়ে শিউরে ওঠে একবার চিৎকার করল, হৈমি! বেডে নিশ্চল দেহে ঘুমিয়ে আছে হৈমি। পাশে থার্মোমিটার হাতে বসে মাহের। মা হামিদা রুমে ঢুকতে ঢুকতে বিচলিত কণ্ঠে বলল, বাবু, কত জ্বর? 104 ডিগ্রি। মুখে আঁচল চেপে কাঁদতে কাঁদতে বেডে এসে বসল হামিদা। হৈমির গালে আলতো ছুঁয়ে বলল, বাবু, দেখতো এটা কিসের দাগ? চিন্তান্বিত হয়ে হৈমির লালচে গালের দিকে তাকিয়ে রইল। মাহের গম্ভীর কণ্ঠে বলল, জ্ঞান ফিরুক ওর মুখ থেকেই শুন। এনগেজমেন্টটা পিছিয়ে দে বাবু, আমার খুব খটকা লাগছে। এবার আমি চিন্তা ভাবনা করতে চাই। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল মাহের। বলল, আগেই পিছিয়ে দেওয়া ঠিক হবে না আম্মু। হৈমি সুস্থ হয়ে উঠুকু। রুম ছেড়ে বেরিয়ে গেল মাহের। ইতিমধ্যে সূচনার অসংখ্য মেসেজ এসে ভিড় জমিয়েছে। প্রতিটা মেসেজই বুঝিয়ে দিচ্ছে হৈমির জন্য তার উদ্বিগ্নতার মাত্রা। গভীর শ্বাস ফেলল সে। নিজের রুমে গিয়ে কল করল সূচনার নাম্বারে। সঙ্গে সঙ্গে রিসিভ হল। ওপাশ থেকে প্রচণ্ড উৎকণ্ঠিত গলার স্বর ভেসে এল, হৈমি কেমন আছে? ওর জ্বর কমেছে? আন্টি কি খুব টেনশন করছেন? আসলে আমি বুঝতে পারিনি ও কখন ছাদে গেল। আপনি শান্ত হন সূচনা। মাহেরের শীতল কণ্ঠস্বর শুনতেই চুপ করল সূচনা। শান্ত গলায় বলল, সরি, আমি খুব অন্যায় করেছি। আমি ওর দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি। আলতো হেসে মাহের বলল, আপনি ভীষণ বোকা সূচনা। এমন বোকামি করবেন না। আপনি কোনো অন্যায় করেননি। আমার বোনটাকে আমি জানি। আই বিলিভ দ্যাট ওর ভুলের শাস্তিই ও পেয়েছে। শঙ্কিত কণ্ঠে সূচনা বলল, মানে? অসময়ের বৃষ্টিতে ভেজাত সঠিক কাজ নয়, তাই না? আমি কি আসব ওকে দেখতে? অনুমতি দিলে তো তখনই নিয়ে আসতাম যখন আসার জেদ করছিলেন। আমি চাই আপনি একদম বধূবেশে আমার বাড়িতে পা রাখুন। অস্বস্তিভরা কণ্ঠে সূচনা বলল, রাখছি। সূচনা রাখছি বললেও ফোন কাটল মাহের। আনমনেই ভাবল, আপনি লজ্জা পেয়েছেন সূচনা, কিন্তু আমি আপনাকে লজ্জা দেইনি।
যা আমি দেইনি আপনমনেই তা পেয়ে আপনি লজ্জা পাচ্ছেন, এর অর্থ দাঁড়ায় আপনি সত্যি ভীষণ বোকা। মাহেরের তীক্ষ্ণ বুদ্ধি অনেক কিছুই টের পেল। তাই পরের দিন ভোরবেলা 2 কাপ কফি বানিয়ে বোনের ঘরে পা বাড়াল। বেডের পাশে বসে দীর্ঘ সময় ডাকার পর মাথা ধরে উঠে বসল হৈমি। মাহের মৃদু হেসে বলল, ডিয়ার সিস্টার, জ্বর কমে গেছে? জড়ানো কণ্ঠে হৈমি বলল, ফ্রেশ হয়ে আসছি। 2 মিনিটে ফ্রেশ হয়ে টয়লে দিয়ে মুখ মুছতে মুছতে বেডে এসে বসল হৈমি। কফির মগে চুমুক দিতে দিতে বোনের মুখশ্রীতে সূক্ষ্ম দৃষ্টি বোলালো মাহের। হৈমি কফির মগ হাতে নিয়ে ভীষণ সিরিয়াস হয়ে বসল। মাহের বলল, সত্যি ঘটনাটা খুলে বলো। কাল কি হয়েছিল তোমার? কাকে ভয় পেয়েছ? বার কয়েক ঢোক গিল হৈমি। বলল, ভাবি খুব ভালো ভাইয়া। ভাবির কোনো দোষ নেই। দোষটা কার? কার আবার? ওই যে জঙ্গলের রাজা, গোমরামুখ রোগটমার্কা বেআইটার। ফালতু বকছ। সিরিয়াস ভাবে বলো, ও তোমার গায়ে হাত তুলেছে? হৈমি সবটা খুলে বল মাহেরকে। সবটা শুনে হৈমির প্রতি স্বাভাবিক রাগ হলেও রুদ্রর প্রতি তীব্র ক্ষোভের সৃষ্টি হল। কোনো ক্রমে নিজেকে সংযত করে বলল, মুখ খুব বেশি চালাও তুমি হৈমি। শরী, এই শরীর কোনো মূল্য আছে? তুমি প্লিজ রাগ করো না। রাগ হচ্ছে? হৈমি ভীত কণ্ঠে বলল, আম্মু এনগেজমেন্ট পেছাতে বলছে কেন? জানি না। তুমি পিছিও না। সূচনা ভাবিকেই আমার ভাবি বানাও। বানাবো। রুদ্রর কারণে বিয়েটা ভেঙে দিলে আর সবার সাথে আমার কোনো পার্থক্য থাকবে না। ওর বাবা মা ভাইয়ের অপরাধের শাস্তি আমি ওকে দেব না। গতকালকের ঘটনা তুমি আম্মুর থেকে চেপে যাবে। যদি জিজ্ঞেস করে কি বলবো? তোমার মতো মেয়েকে সেটা আমার শিখিয়ে দিতে হবে? সেই দিন কি সত্যি আজ এলো? আচ্ছা, আম্মুকে আমি জাস্ট ঘোল খাওয়াই দেব। মাহের কফির মগে শেষ চুমুক দিয়ে গম্ভীর স্বরে বলল, হৈমি তুমি আমার বোন। চমকে উঠল হৈমি। ভ্রু কুচকে বলল, হ্যাঁ বোনই তো। এমনভাবে বলছ যেন এটা আজ তুমি জেনে আমাকে জানাচ্ছ। বলেই খিলখিল করে হাসতে লাগল হৈমি। মাহের মৃদু ধমক দিয়ে বলল, স্টুপিডের মতো হাসবে না। আমার বোন হয়ে তুমি গতকাল যেভাবে অপমানিত হয়েছ, ভাবতেই আমার রক্ত ছলকে উঠছে। আমি এই প্রতিশোধ নেব ভাইয়া। কিভাবে নেবে? এখনো পরিকল্পনা করিনি। শাট আপ। হৈমি আহ্লাদ করে বলল, বকছ কেন? ক্রুদ্ধ কণ্ঠে মাহের বলল, তোমার প্রতিশোধ মানেই তো স্টুপিডের মতো কাণ্ড। শোনো হৈমি, অন্যায় তুমিও করেছ ঠিক, কিন্তু রুদ্র যা করেছে তাকে অপমান বলে, অসভ্যাপনাও বলে। এর জবাব ওকে আমি দেব তোমাকে দিয়ে। পিটপিট করে তাকিয়ে হৈমি বলল, কিভাবে? আমি যা বলবো তাই শুনতে হবে তোমায়। মন খারাপ হলো হৈমির। মুখ ভার করে বলল, আমি জানি এখন তুমি চুপ করে থাকতে বলবে, কিন্তু আমি তো চুপ থাকতে পারি না, আমার দম বন্ধ লাগে। নীরবতার চেয়ে বড় জবাব যেমন হয় না, তেমনি বড় অপমানও নেই। আমি তোমাকে তোমার স্বভাবের বিরুদ্ধে যেতে বলছি না, আমি তোমাকে বলছি প্রতিশোধ নিতে। তুমি শুধু এক জায়গায় মুখ বন্ধ রেখে প্রতিশোধ নিতে পারো। উৎসুক হয়ে তাকিয়ে হৈমি বলল, তাই? হ্যাঁ। আজকের পর থেকে রুদ্র নামে তুমি কাউকে চেনো না। আমি কি বলছি বুঝতে পেরেছ? মাহেরের চোখে চোখ রেখে মাথা নাড়াল হৈমি দ্বিস্বরে বলল, খুব বুঝেছি।